লেখিকা যুথিকা সাহার, এরই নাম সংসার। পশুপতি মুখার্জি এ গায়ের মানুষ। প্রায় 1.5 বিঘা জমি নিয়ে তার বাড়ি, বড় দালান কোঠা, ওপর নিচ মিলে 6-7 খানা বড় ঘর। বেশ সাজানো গোছানোই ছিল সব। এখন তার প্রায় ভগ্ন দশা। একদিন এই বাড়ি গমগম করত তার কুটুম স্বজনে। সংসারে মেয়ে মানুষ বলতে তার স্ত্রী ছিল সরলা দেবী, তার একটি মাত্র সন্তান হিমাংশু। পশুপতির তখন বেশ বড় বড় যজমান বাড়িতে পুজোর দায়িত্ব ছিল। গায়ের মিত্তির বাড়ির দুর্গাপুজো থেকে শুরু করে 12 মাসের 13 পার্বণের সব কাজ তার হাতেই। তবে সঙ্গে তার ভাইদের ছেলেরাও থাকত। ওদিকে জমিদার বাড়ির পুজোর দায়িত্ব তার বড় দাদা আর তিনি সামলাতেন। এই করেই তার সংসার বেশ সচ্ছলভাবেই চলে যেত। অভাবের যন্ত্রণা সহ্য করতে হয়নি তাদেরকে। এই যে বাড়ি জমি, তাও তো সেই যজমানদেরই দেওয়া। তার দাদা গত হয়েছেন অনেক আগেই, আর ভাইয়ের ছেলেরা শহরে চাকরি পেতেই এখানের পাট চুকিয়ে সেখানেই তাদের ঘরদোর সংসার। এখন পশুপতির বয়স হয়েছে, আর কালের নিয়মে এখন সে সব অতীত। আগের সেই বড় বড় যজমানদের অনেকেই গত হয়েছেন, কেউ আবার বিদেশ বিভুঁইয়ে আছেন। তাই সেভাবে পুজোও নেই। থাকার মধ্যে আছে কেবল ওই রায়বাড়ির নিত্য পুজো থেকে সবকিছুই তার ওপর। পেটের টানেই একরকম ওখানেই সারাদিন কাটিয়ে রাতে বাড়ি ফেরেন। এখন তার সংসারে দারিদ্র দেখা দিয়েছে। ছেলেটা তার মানুষ হয়নি। তার স্ত্রী গত হয়েছে প্রায় 16 বছর হয়ে গেল। তখন ছেলের বয়স ওই 11 হবে। তাই তখন থেকে বাপে ছেলের এই সংসার। আত্মীয় স্বজন বলতে ধারে কাছে কেউ নেই, শুধু এক ভাইয়ের ছেলে মাঝে মাঝে এসে তাদের দেখে যেত, আর যতটুকু পারত দিয়ে যেত তার কাকাকে। হিমাংশুর লেখাপড়াটা ঠিক সেভাবে হলো না। স্কুল পাশ দিয়ে আর পড়াশোনায় মনোযোগ ছিল না তার। গায়ের কিছু খারাপ ছেলের সঙ্গে পড়ে নেশা ভাঙের পথেই পা দিয়েছিল। দিনে দিনে তার স্বভাব পাল্টে যেতে লাগলো। বাপের কথাও শুনত না, মাঝে মধ্যে বাড়ি ঘরে আসতো না। এতে হয়তো পশুপতির নজরদারির অভাব বলা যেতেই পারে, কারণ ওরকম হতেও ছেলেকে ঠিকমতো শাসন করেনি। মা ছিল না, তাই হয়তো তাকে কোনোদিন সেভাবে কিছু বলা হয়ে ওঠেনি। বেশ কয়েক বছর এমনভাবেই কেটে গেল তাদের। এর মধ্যে হঠাৎ করেই সে হুট করে না বলে কই একদিন বিয়ে করে ঘরে বউ নিয়ে এলো। প্রথমটা তার বাবা মানতে চায়নি, কারণ মেয়ে ব্রাহ্মণ পরিবারের নয়, দ্বিতীয়ত একেবারে গরিব ঘরের মেয়ে, সুতরাং শূন্য হাতেই ছেলের বউ তুলতে সে একটু ইতস্তত করছিল। কিন্তু ছেলেও ছাড়বার পাত্র নয়। সে মুখের ওপর বলে উঠল, এ বাড়িতে তারও অধিকার আছে। এই বলে এরকম নানা কিছু কথা বলতে শুরু করলো। ছেলের বউ নির্মলা শ্বশুরের পায়ে হাত দিয়ে প্রণাম করল। মেয়েটি খারাপ নয়, শান্ত স্বভাবের, দেখতে শুনতে মন্দ নয়। তবে এ কথাও ঠিক, তার ওই ছেলেকে কোন মেয়ের বাবা তাকে আদর করে জামাই করবে শুনি? যাই হোক, তার বাবা বললে নিচের ওই কোণের ঘরটাতেই থাকবে, ওপরে নয়। ও ঘরটা প্রায় বহু বছর খোলা হয়নি, তার ওপর বড্ড স্যাঁতসেঁতে। ছেলে কিছু বলতে যাবে, অমনি তার বাবা বলল, দেখো, তোমাদের সংসার তোমরা বুঝবে, আমি ওখানে পাত পাড়তে যাব না। আমার তো একটা জায়গা আছে, ওখানেতেই আমার চলে যাবে। তার বাবা সে ঘরের চাবিখানা দিয়ে দিল। অগত্যা রাজি না হয়ে উপায় নেই, তাই হিমু তার বউ ওই ঘরেই থাকতে লাগলো। ঘরে একটা তক্তাপোষ, তার উপর একটা তোষক, সেও বহু পুরনো। একটা কাঠের দেরাজ। ঘরের জানালা দুটো কেমন নড়বড়ে। এ ঘরে বিজলি বাতি আছে, কিন্তু পাখা নেই। ওতে নিরু গুছিয়ে গাছিয়ে সংসার পেতেছে। হিমু শহরে কি একটা কাজ করে সেও জানে না, তাই সে সপ্তাহান্তে আসে আর 2 দিন থেকে চলে যায়। হিমু আবার বদমেজাজি, তাই নিরু সাহস করে সে কথা জিজ্ঞেস করতে পারে না। তার শ্বশুর মশাই সকাল হলে দোতলার ঘরে চাবি দিয়ে রায় বাড়িতে চলে যান, আর রাত 8টার পর ফেরেন। সারাদিন এই বড় বাড়িটাতে সে থাকে। তার বেশ সাহস আছে বলতে হবে, কারণ প্রতিবেশীরা বলা কওয়া করে অমর ভাঙা বড় বাড়ি, তার উপর রাতে তো বাদুড় চামচিকির বাস। ওদের সামনে বাড়ির পেছনে একটা নিম গাছ আছে, ওতে নাকি ভূতের বাস আছে। তাই সকলে বলে বড় ভূতের বাড়ি। কিন্তু নীরু সে কথায় গা গোজ করে না। সে বরং বাড়ি ঘরের স্ত্রী একটু হলেও ফিরিয়ে এনেছে। ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে রাখে। বাড়ির আশেপাশে গজিয়ে ওঠা আগাছা যত ছিল একটু একটু করে সব সাফ করে ফেলেছে।
উঠোনটাও এখন শুকনো পাতায় ভরে থাকে না। দুবেলাতে ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এগুলো তার শ্বশুরের সকালে বেরোনোর সময় চোখে পড়ে ঠিকই, কিন্তু তার জন্য তাকে আদর করে কথা কন না কখনো। বরং রাতে ফেরার পর বউ বলে ওঠে, বাবা আপনার খাবার জল তুলে রেখেছি, ওপরে দিয়ে আসবো। রাতে জলের তেষ্টা পেলে কোথায় পাবে? তাই ঘাড় নেড়ে ওইটুকু সম্মতি দেয় সে, আর নীরু ওই জলটা দিয়েই চলে আসে। এই করে চলে যাচ্ছে তাদের সংসার। এবার হিমাংশুর ছেলে হলো। সংসারে তারা 3 জন, তাই খরচাও একটু বেড়েছে। এই নিয়ে ছেলে যখনই আসে বউয়ের সাথে ঝগড়া করে, আবার তাকে চড় থাপ্পড়ও দিয়ে যায়। মুদির দোকানে ধার হয়ে যায়। ছেলেটাকে মাঝে মাঝে একটু দুধ কিনে খাওয়ায় গয়লার থেকে, তাই বাড়তি খরচ তো হবেই। এগুলো তার বাবার কানে সব যায়, তবুও সে যেন পাষাণ হয়েই থাকে। নাতিটা এখন 2 বছর পার করেছে। আদো গলায় বেশ কথা কয়, ঠাকুর দাদা বলে ডাকে। তবুও সে খুব একটা মাতামাতি করে না। এ কেমন মানুষ বাপু, ছোট্ট শিশুকে ভালোবাসে না? ওদিকে রায়গিন্নি বেশ ভালো মানুষ, তার ঘরে নাতি আছে বলে রাতে পশুপতির খাবারের সাথে সব একটু বেশি করে দিয়ে দেন। এখন ভাদ্র মাস, তাই তাদের বৈকালি ভোগে নিত্য তালের বড়া থাকে, এছাড়া লুচি, হালুয়া, ছানা, মালপোয়া, ফল, নানা রকম মিষ্টি তো 12 মাস থাকেই। খোকন এ বাড়ির মধ্যেই থাকে, এর বাইরে সে যায়নি। বড় জোর মায়ের কোলে চেপে মাঝে মধ্যে বষ্টম বাড়িতে যায়। সেখানে ডালের বড়ি, আচার, আমসত্ত্ব এসব তৈরি করে বিক্রি করে। খোকন একটু বায়না করে আমসত্ত্ব খেতে চায়, তাই যাওয়া। এখন তার দাদু রাতে এসে ডাক দেয়, খোকন, ও খোকন। সে অমনি ছুটে আসে। সে দেখতে পায় দাদুর গামছায় বাঁধা পুটুলির ভেতর বাক্সতে বেশ স্বাদের খাবার। তার সুগন্ধ বেরোয় যে ছোট হলেও বুঝতে পারে, তবু কিছু চায় না। আদো গলায় এসে বলে, ঠাকুর দাদা এসেছ? অন্ধকালে তোমার ভয় করে না? আমার খুব ভয় করে এ বাড়িতে। এসব নানা প্রশ্ন তার। দাদু বলে, বাটি এনেছো? হ্যাঁ এনেছি তো, এই তো। পুটুলি খুলে তাতে কিছু ফলের টুকরো বাতাসা দিয়ে সোজা দোতলায় উঠে চাবি খুলে ঘরে ঢুকে পড়ে। খোকন ওতেই সন্তুষ্ট, তা নিয়ে মায়ের হাতে দিয়ে বলে, তুমি আর আমি খাবো কেমন? তার মাও জানে যে দাদু ওকে ভালো খাবার দেয় না, তবুও ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করে বলে, সোনা তুমি খাও, আমার পেট ভর্তি আছে। ভাদ্রের এই গুমোট গরমে ছেলেটাকে মশারির ভেতরে পাখার বাতাস করে ঘুম পাড়ায়। মনে মনে কষ্ট হয়, চোখের জল পড়ে, তবু সে ছেলেকে বুঝতে দেয় না। ছেলেটা ঠিকমতো খেতে পায় না, তাই সে একটু দুর্বল। তার বাপটাও যে ঠিক নয়। হয়তো 2 বাড়ি না হয় মুড়ি ভাজলে একটু সংসারে উপকার হয়, কিন্তু এ বাড়ির সম্মান নষ্ট হবে তাতে। শত হলেও ব্রাহ্মণ বাড়ি, তাদের একদিন সব বড় বড় যজমান ছিল, বামুন কর্তা বলে এ গায়ে নাম ডাক ছিল, তাই সে সাহস করে এগোয় না। তার ঠাকুরদা ওপরে যেতেই তার মা খাবার জল দিতে গেল। পশুপতি তখন হাড়ির ভেতর সব খাবারগুলো রাখছে, রাতে খাবে সেসব। কিন্তু বৌমা বাবা করে ডাকতেই সে হাড়িটাকে আড়াল করে বসে সেগুলো রাখতে লাগলো। নীরু জিজ্ঞেস করে, আজ এবেলা ভাত করব? আপনার জন্য করব তো বাবা? সে বলে, না, আমি ও বাড়িতে খেয়ে এসেছি, আর রাতেরটা আছে। আজ ঘরে নীরু ছেলের জন্য হালুয়া করেছে। খোকন খেতে ভালোবাসে, সাথে লুচি হলে খুব আনন্দ পায়। বলে, মা আজ লুচি করবে, কি মজা। তবে রায়বাড়ির মতো অত কিছু দিয়ে নয়, আর ওসব পাবে কোথায়? তারা দুধ, ঘি, কাজু, কিশমিশ আরও কত কি দেন, তার স্বাদ আলাদা তো হবেই। বাবা, খোকনের জন্য হালুয়া করেছি, আপনাকে একটু দিই, মুড়ি দিয়ে খান। লুচি করতে পারিনি, ময়দা তেল জোগাড় করতে পারিনি। পশুপতিরা যেন মনটা নড়ে বসল। এই এতদিন ধরে এত ভালো মন্দ খাবার রায়গিন্নি তাকে দেন, সাথে ওই কচি শিশুটার জন্য দিয়ে দেয়, অথচ রাতে সে সবটা খেতেও পারে না। কত সময় হাড়ির ভেতর নষ্ট হয়ে যায়, তবুও তাকে দেয় না। সত্যি সে তো অন্যায় করে চলেছে, এর কোনো ক্ষমা হয় কি? একটা ছোট্ট শিশুকে ফাঁকি দেওয়া তো সে ঈশ্বরের কাছে বড় অপরাধ করা। মনের মধ্যে যেন এসব কথা আনাগোনা করতে লাগলো, তাই সে কিছুক্ষণের জন্য একটু অন্যমনস্ক। নীরু আবার বলে, বাবা আপনার কি শরীর খারাপ লাগছে? একটু লাল চা করে দেব?
ও বৌমা, কি যেন বলছিলে? ও দেখো দেখি, সব ভুল হয়ে যায় আজকাল, বয়স হয়েছে তো, বুঝলে। সে তখন খানচারেক লুচি, তালের বড়া, দুটো মালপোয়া বৌমার হাতে দিয়ে বললে, এই নাও, তুমি আর খোকন খেও কেমন। নীরু বললে, এগুলো আপনার রাতের খাবার, এসব দিলে আপনি কি খাবেন? আমাদের ঘরে ওই যা আছে তাতে হয়ে যাবে বাবা। না না, আমি ওখানে তো খেয়েছি, রাতে সব খেতে পারবো না, বুঝলে, তুমি নিয়ে যাও। অগত্যা নীরু তা নেয়, কিন্তু তার মন চাইছিল না। এ যেন একজনের পাতের খাবার কেড়ে খাওয়া, এটা ঠিক নয়। পশুপতি অমন বললে, ও হ্যাঁ, চা বলছিলে, তা ঘরে আছে? আর চা পাতা এনেছি, তাই তো আপনাকে করে দিতে চাইলাম। ঠিক আছে, ওই চা খাই দাও। একটু সাথে আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে দিই কেমন? দেবে, দাও। মুখটাও কেমন যেন সেদ্ধ হয়ে আছে, ভালোই হবে। নীরু বলে, সারাদিন এ বয়সে আপনার ধকল তো কম যায় না বাবা, তাই বলছিলাম দুদিন বাড়িতে বিশ্রাম নিন, আমার যতটুকু আছে তাই রান্না করে আপনাকে দেব। না না, পুজোর কাজ বন্ধ করলে চলে না, তাছাড়া ওরা একজন জোগাড়ে রেখেছে, ওতে আমার অসুবিধা হয় না। ঠাকুর দালানের পাশে একটা ঘর আছে শোবার, সেখানে আরামেই বিশ্রাম করি। এসব ব্যাপারে রায়মশাই ও গিন্নি মায়ের বেশ নজর আছে, বুঝলে বৌমা। বাড়িতে ওদের কাজকর্মের লোকজনও রয়েছে, হাতের ওপর জল শরবত সবই দেয়। নীরু বললে, হ্যাঁ বাবা, ওনারা ভালো মানুষ শুনেছি, কিন্তু আমাদেরও তো কর্তব্য আপনাকে ঠিকমতো দেখাশোনা করা। কিন্তু আপনার ছেলে বলতেই। আমি তো সব জানি, তুমি কি করবে সবই আমার অদৃষ্ট। নীরু গরম চা আর মুড়ি মেখে দিয়ে গেল শ্বশুর মশাইকে। সে বেশ সানন্দেই এসব খেলো আজ। ওদিকে খোকনকে তার মা লুচি মালপোয়া দিতেই বললে, মা, এগুলো বুঝি ঠাকুর দাদা দিল? হ্যাঁ সোনা। সে তখন উচ্ছ্বাসের সঙ্গে বলে উঠল, জানো মা, আমি জানি ঠাকুর দাদা এসব লো জানে, গন্ধ পাই, কিন্তু আমি কখনো চাই না। ওগুলো ঠাকুর দাদার রাতের খাবার, ও বাড়ি থেকে দেয়। তুমি বলেছ না কারো থেকে কিছু চেয়ে খেতে নেই, আর না বলে কারো থেকে কোনো জিনিসটা নেওয়াও অন্যায়। আমার সব মনে আছে, বলে তার মাকে জড়িয়ে ধরে। নীরু খোকনের গায়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে আদর করতে করতে বলে, দেখবি খোকন, তুই একদিন মস্ত বড় হবি, তখন সব হবে। এখন খোকন 4 বছর পার করেছে। খোকন বলে, মা, আজ কিন্তু তুমি লুচি না খেলে আমিও খাবো না, তোমার সঙ্গে আড়ি করে দেব বলছি। নীরু বলে, ও কি কথা, মায়ের সঙ্গে আবার আড়ি হয় কখনো? তুই একটা বোকা ছেলে। আচ্ছা তুই খেয়ে নে, আমি কিন্তু একখানা খাবো বললুম, কেমন? খোকনের মুখে আজ হাসির ঝলক, নিষ্পাপ সহজ সরল মনের খুশি যেন উপচে পড়ছে। তাও তার চাওয়া পাওয়ার স্বাদ বেশি নয়, তার খুশির সাথে মাকে জড়িয়ে নিয়ে মায়ের মনে যেন শান্তির বাড়ি এনে দেওয়া। এ যেন নীরুর মাতৃত্বের পরম পাওয়া। এরকম মিষ্টি মুখে তার স্বামীও বলে দেখে না, বরং তাকে অকথ্য ভাষায় কথা শোনায়। তার বাপের ঘরের অবস্থা ভালো নয়, বাবা নেই, মা সেও তো ভাইয়ের সংসারে কেমন উচ্ছিষ্ট খাবারের মতোই পড়ে থাকে। একবেলা যে খোকনকে নিয়ে থাকবে তার উপায় কোথায়? তার শান্ত স্বভাবের মধ্যে সে সব কিছুই সয়ে নিয়েছে। শত অভাবেও শ্বশুরের অবহেলাকে মনে স্থান না দিয়েও তার সাধ্য অনুযায়ী পিতার মতোই তাকে সেবা করে। সেখানে তার চাওয়া পাওয়ারও কিছুই নেই, তবু তো তার বাড়িতেই এক কোণে থেকে তার এই অভাবের সংসার গড়ে তোলার চেষ্টা। তার স্বামী বিয়ে করেই এনেছে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার স্বরূপ বেরিয়েছে। তবু সব সহ্য করে খোকনকে কেমন বড় করার আশায় বুক বেঁধে চলেছে। তাকে সে লেখাপড়া শেখাবে, মানুষের মতো মানুষ করবে এই আশায়। রাতে ছেলেকে নিয়ে ঘুম পাড়িয়ে সেও বেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ খোকন ঘুমের ঘোরে মাকে জাপটে ধরে বলতে লাগলো, ও মা, ওই আবার শব্দ হচ্ছে। ও মা, মা, ও কিসের শব্দ? ভূত এসেছে মা, বলে সে ভয়ে কুঁকড়ে গিয়ে মায়ের বুকের কাছে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সত্যি, এটা তো হবেই, ওরকম পোড়ো বাড়ি, তাতে এসব মনে হতেই পারে। বড়রা ভয় পায়, আর সে তো কচি ছেলে। এরকমটা নতুন নয়, প্রতি রাতের সেই কচি শিশুটার মনে ভয়ের যন্ত্রণা তাড়া করে বেড়ায়। নীরু সারাদিন কাজের ধকলের পর রাতে ছেলে এমন করলে বিরক্ত হয় না। তাকে আদর করে সাহস দিয়ে বলে, খোকন, ও সব কিছু নয়, ও বাদুর ডানা ঝাপটে উড়ছে বোধ হয়। কখনো বলে, তোকে বলেছি না প্যাঁচা রাতে উড়ে বেড়ায়, ওরা দিনে চোখে দেখতে পায় না, ওরাই হবে। রাতে ছেলেটা ভয়ে ঠিকমতো ঘুমাতে পারে না, থেকে থেকেই এমন করে।
দুর্বল শরীরে এমনটা হয়, তার ওপর এত গরমে ওই স্যাঁতসেঁতে ঘরে বাস, নোনা ধরা দেওয়াল, কোথাও আবার প্যালেস্তরা খসে পড়েছে, এমনভাবে মনে হবে সাপখোপের বাসা আছে তাতে। মাঝে মাঝে খোকন বলে ওঠে, জানো মা, বৈষ্ণব বাড়িতে সেদিন রুনু দিদি বলছিল তোদের নিম গাছে শাকচুন্নি আছে রে, রাতে ওরা ঘুরে বেড়ায়, সে নাকি দেখেছে, মানুষ দেখলে নাকি ঘাড় মোটকে ধরে। ওরে সোনা, আমি থাকতে ভয় কিসের তোর? খোকন শান্ত হয় বটে, কিন্তু তার মনের ভয়টা শান্ত হতে দেয় না তাকে। তাই সে প্রতি রাতে ঘুমের ঘোরে এমনি করে ওঠে আর কচি গলায় ভয়ে কেঁদে উঠে বলতেই থাকে, মা, ওই যে শব্দ হচ্ছে, ওটা কিসের শব্দ? ওরা কে? নীরু মনে মনে ভাবে, এ নিশ্চয়ই খোকনের কোনো অসুখ, যদি ডাক্তার দেখানো যেত তবে হয়তো। কিন্তু সে সাধ্য তার নেই। এবার দেখি তার বাবা আসলে কথাটা পারবে, না হলে ছেলে তো এরকম করতে করতে একদিন না বিছানা নেয়। ও ছাড়া যে আমার আপন কেউ নেই, ওকে হারাতে পারবো না, এসব ভাবে আর বিছানায় শুয়ে শুয়ে চোখের জল ফেলে। মুখে তার কান্নার আওয়াজ নেই, পাছে ছেলে শুনতে পায়, তাই নীরবেই চোখের জল পড়ে আর ঠাকুরকে ডাকে। গায়ে ছোট ছেলেরা কত খুশি নিয়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, আর তার খোকনের কোনো স্বাদ সে পূরণ করতে পারছে না। সকালে যদি দুটো রান্না করে কোনো রকম, ওবেলার জন্য ওই ভাতেই জল ঢেলে রাখে, রাতে ছেলেটা তাই খায়। আর নীরু শুকনো মুড়ি বা চিড়ে খেয়ে রাত কাটায়। ছেলেটাকে এসব খেতে দিতে তার মন চায় না, কিন্তু উপায় নেই তার। কোথায় একটু দুধ, ঘি, জ্যান্ত মাছের ঝোল, গরম ভাত দেবে, আর সে কিনা এসব তুলে দিচ্ছে। এসব কথা ভেবে তার খুব কষ্ট হয়, কিন্তু কিছুই করতে পারে না। দুপুরবেলায় আজ তেমন কিছুই করে উঠতে পারেনি, তাই একটু মসুর ডালের সাথে আলু সেদ্ধ করে তা মেখে খোকনকে দিয়েছে। খোকন বললে, মা, আজ তরকারি হয়নি? নীরু ছেলেকে মিথ্যে বলতো না, তাই সে বললে, বাবু, আজ জোগাড় করে উঠতে পারিনি, আজ খেয়ে নাও, কাল দেখি করে দেব। খোকন এতেই খুশি হয়ে মাকে বলে, ঠিক আছে মা, আমি এ দিয়েই খেয়ে নেব, আর কিচ্ছুটি চাইব না, তুমি আজ আমার সাথে খাবে কিন্তু। মা ছেলেকে জড়িয়ে ধরে আদর করে এক পাতে বসেই খায়। নীরু বলে, ও খোকন, আজ গাছে বেশ একটা বড় পেয়ারা ধরেছিল, দেখতে পেয়েই তোর জন্য এনেছি, ভাত খেয়ে খাবি। কই মা, দেখি? এই যে এখানে, জলের কলসির পাশে ছোট ঝুড়িতে। খোকন সেটা নিয়ে খুব খুশি হয়ে বললে, কত বড় গো এটা! হ্যাঁ, গাছটা যত্ন হয়নি এতদিন, তাই পেয়ারা হতো না, ডালপালা ছেটে দিয়ে তাতে জল দিতেই এখন পেয়ারা হচ্ছে। দুপুরে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে বিছানায় একটু গা দিতে দরজায় কড়া নাড়ার আওয়াজ। এখন আবার কে এলো? নীরু দরজা খুলতেই বলল, আমি কানাই দত্ত, পশুপতির সুহৃদ বন্ধু, এ বাড়িতেই থাকি। তার সে বাড়ি আছে? নীরু ঘোমটাটা একটু বেশি করে মাথায় টেনে বললে, আগে না কাকাবাবু, বাবা তো রায়বাড়িতে সকালে যান আর রাতে ফেরেন, আপনি ভেতরে আসুন, একটু বসবেন, চলুন। কানাইবাবু শুনেছিল হিমু বিয়ে করেছে, কিন্তু এ যাবৎ তাদের বাড়ি আসেননি, তাই বুঝেই গেলেন এইটে তার বৌমা। তার নরম স্বভাবের কথাতে বেশ ভালো লেগেছে, তাই ভেতরে এলো। নীরু বলল, কাকাবাবু, আপনি মানি মানুষ, কোথায় যে বসতে দিই। আরে তোমাকে এত ব্যস্ত হতে হবে না মা, এ বাড়িতে আমার আজ নতুন আসা নয়। আমরা দুজনে, মানে তোমার শ্বশুর আর আমি, ওপরের ঘরে বসে একসময় লেখাপড়া করতাম, বুঝলে। এখন আমার এই গায়ে এসে রোগীদের নিয়ে সময় করে উঠতে পারি না, আর ওর সাথে দেখাও হয় না, তাই মনটা আজ বড় খচখচ করতে এই ছুটে আসা। বেশ করেছেন কাকাবাবু, বলে প্রণাম করে বললে নীরু, আমারও তো আপনাকে দেখা হয়নি, ভালোই হলো। আপনি ডাক্তার মানুষ, এটাও জানা হয়ে গেল। কেন, তোমার শ্বশুর মশাই কিছু বলেননি? নীরু কথাখানা চাপা দিয়েই বললে, আসলে বাবা তো সময় পান না, তাই বোধ হয়। ব্যাটা আমাকেই ভুলে গেছে। হ্যাঁ, একটা মোড়া এনে দিলে তাকে বসতে। নীরু শ্বশুর মশাইয়ের জন্য মাঝে মাঝে পান এনে রাখত, তাতে সুপরি চুন দিয়ে পান সেজে দিত। কাকাবাবু, একটু চা করে দিই আপনাকে? আরে না না, আজ খেতে একটু দেরি হয়েছে, এখন কিছু খাবো না বৌমা। তা তোমার নাম কি মা? আগে নির্মলা, সবাই নীরু বলেই ডাকে। বেশ তো নামটা তোমার। হিমুকে দেখছি না, সে কোথায়? ধীর গলায় বললে, উনি শহরে একটা কাজ করেন, সপ্তাহান্তে এসে 2 দিন থেকে চলে যান।
এর মধ্যে খোকন মাকে পাশে না পেয়ে তার ঘুম ভেঙে গেছে, তাই মা করে ডাকতে ডাকতে গুটি গুটি পায়ে বারান্দায় বেরিয়ে এলো। তাকে দেখে কানাইবাবু বললে, আরে এটা তোমার ছেলে মানে পশুর নাতি তো? আমাকে জানায়নি তার ঘরে এমন ফুটফুটে ছেলে আছে, আসুক আজ, ওর সাথে এক দফা হবে। এসো দাদু ভাই এসো। খোকন যেন একটু ভয় পেল আর মায়ের মুখের দিকে তাকালো। নীরু বললে, যাও, এটাও একটা ঠাকুরদাদা, প্রণাম করো, ভয় নেই, কিছু বলবে না। কেন, ও বুঝি ওর ঠাকুরদাদাকে ভয় করে? নানা কাকাবাবু, আসলে প্রথম দেখছে তো তাই। মায়ের হাত ধরে এসে প্রণাম করতে যাবে, অমনি কানাইবাবু, ওরে সোনা তুমি কি পায়ে হাত দেবে? হ্যাঁ এসো বাবা, আমার কোলে এসো দেখি, বলে তাকে কোলে করে আদর করতে লাগলো। খোকন বলে উঠল, তোমাকেও ঠাকুরদাদা বলে ডাকবো? তার মা বললে, এটা তোমার ডাক্তার দাদু খোকন। খোকনের ভারী পছন্দ হলো। এতদিন ডাক্তার কি সে তার মায়ের মুখে শুনেছে যে ডাক্তার ওষুধ দেয়, ইঞ্জেকশন দেয়, তাই সে অমনি বলে, আচ্ছা তুমি বুঝি ইঞ্জেকশন দাও? হো হো করে হেসে বললে, আরে না না, দরকার ছাড়া ওসব কেউ দেয় না বাবা। আচ্ছা তোমার ঠাকুরদাদা বুঝি খুব ভালোবাসে তোমায়? ঠাকুরদাদার ঘরে গিয়ে তার সাথে খেলা করো? বলেই হো হো করে হাসছেন। মায়ের দিকে খোকন তাকাতেই কানাই ডাক্তার যেন খানিকটা হলেও আজ করতে পারল। আরে বাবা, ডাক্তারের চোখ তো, তার তো তৃতীয় নয়ন আছে নাকি? এ বাড়িতে ছেলের বউয়ের সাথে তার সম্পর্ক যে মধুর নয় বুঝে গেলেন। হিমুর বিষয় তার কিছু জানা আছে অবশ্য, তা বলে এরা তো কোনো দোষ করেনি। আর দুধের ছোট্ট শিশুটা, তার কি অপরাধ? এ অন্যায় করছে পশুপতি, সব জেনে একটা বিহিত না করলে চলে? বৌমাটি তো বড় ভালো, আর নাতিটা কি সুন্দর টকটক করে কথা কয়, কিন্তু স্বাস্থ্যটা সুবিধের ঠেকল না তার কাছে। মনে মনে চিন্তা করতে লাগলেন। মায়ের ইশারাতেই যেন সে বললে, ঠাকুরদা খুব ভালো। আচ্ছা বেশ কথা, এবারের কথা শুনেছি অনেকের মুখে, তবে তার হাল যে অবস্থায় দাঁড়িয়েছে তা নিজের চোখে না দেখলে তা ভালোভাবে জানতেই পারতাম না। আশ্চর্য মানুষ পশুপতি। আচ্ছা তোমাদের পেছনের জমিতে কিছু করা হয় মা? না কাকাবাবু, ওটা তো একেবারে জঙ্গল হয়ে ভরে গেছে। বাবার বয়স হয়েছে, এসব কি উনি পারেন বলুন? আচ্ছা নিরুমা, ওপরের ঘরের অবস্থা তো নিচের থেকে একটু ভালো মনে হচ্ছে, তা তোমরা ওই কোণের ভাঙা ঘরেই থাকো কেন? এখানে তো দেখছি আলো বাতাস কিছুই ঢোকে না। নীরু আজ সত্যি নিরুত্তর হয়েই রইল। এই ছোট বাচ্চা ছেলে এতে ওর অসুখ বিসুখ করবে। ঠিক আছে, আমি নিজেই পশুর সাথে এ ব্যাপারে কথা বলবো। খোকন এসব শোনার পর কেমন বলে উঠল, জানো ডাক্তার দাদু, আমি রাতে ঘুমিয়ে পড়লে ওরা আসে, কেমন শব্দ করে, আমার ভীষণ ভয় করে তখন। ওরা মানে কারা? কি বলছে ও বৌমা? বাড়িটা তো পুরনো, তাই রাতে শুয়ে ঘুমোলেই চমকে ওঠে থেকে থেকে আর ও সব বলে। না না, এ তো ভালো কথা নয়। নীরু বললে, কাকাবাবু পান খাবেন? ঘরে আছে, সেজে দেব? তুমি খাও? আজ্ঞে না, বাবাকে মাঝে মধ্যে সেজে দিই, আপনাকে কি আর দেব তাই। ঠিক আছে, দাও দাও। আরে তুমি কি দেবে? আমারই তো কিছু আনা উচিত ছিল, এত সুন্দর নাতি, তার জন্য কিছু দিতে পারলাম না। শোনো মা, তুমি কাল বিকেলে সময় করে আমাদের বাড়ি এসো, তোমার কাকিমা খুব খুশি হবেন। আর এ বেটাকে পেলে তো কথাই নেই, আজ এখানে এসেছি সে জানে, গিয়ে তো সব কথা বলতে হবে, আর শুনলেই কড়া করে আমায় কথা শোনাবেন। কেন আমি খালি হাতে গেছি? এমনিতেই বলে ডাক্তারি করে রোগী ঘেটে আমার নাকি সংসারের বুদ্ধি সব খোয়া গেছে। কি জানো মা, একলা মানুষ, বাড়িতে থাকার মধ্যে মতির মা আর উনি। কেন কাকাবাবু, আপনার ছেলে মেয়ে? বলতেই ভারাক্রান্ত গলায় বললেন, ভগবান সবাইকে সব কি দেন মা, সংসারে ওই তোমার কাকিমা আর আমি। চিরদিনই বলতে গেলে বাইরে ডাক্তারি পড়ার জন্য কলকাতা, তারপর বিদেশ যাত্রা, সেখান থেকে ফিরে ডাক্তারের সূত্রে নানা জায়গায় পোস্টিং, তারপর শহরে ছিলাম। এখন এ বয়সে জন্মভিটেতে চলে এসে গায়ে ডাক্তারির কাজ করি। এখানে সেরকম চিকিৎসা ব্যবস্থা নেই, গায়ের মানুষের পাশে যতটুকুন থাকা যায় আর কি, বুঝলে? বাহ, চমৎকার পান সেজেছ দেখছি তুমি। এবার তো দেখছি দাদু ভাই আর এই পানের স্বাদ নিতেই এখানে আসতে হবে। নীরু বলল, আসবেন বই কি কাকাবাবু, সবসময় আসবেন, আপনি এলে খুব ভালো লাগবে। আজ উঠি মা, কাল খুব সকাল করে চলে আসব, আর জমিয়ে তোমার হাতে চা খাবো দুই বন্ধুতে বসে। পরদিন সকালে যথারীতি কানাইবাবু এসে তার বন্ধুর সাথে বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে চলে গেলেন। অনেকদিন পর এসেছেন তো, তাই বন্ধুর সাথে একথা সে কথায় আজ পশুপতির রায় বাড়িতে যেতে একটু দেরি হয়ে গেল। সে হোক, তবু যেন তার মনটা হালকা হয়েছে।
খুব কাছের মানুষ ছিল কি না তাই। নীরু রোজকার নিয়মের সংসারের কাজকর্ম সেরে খোকনকে নিয়ে বিকেলবেলা ওই কানাইবাবুর বাড়িতে গেল। মানি মানুষ বারবার করে বলে গেছেন, তাই তার যাওয়া। কানাইবাবু তখন বাড়িতেই ছিলেন। মতির মা দোর খুলে গিন্নিমাকে ডেকে বললেন, ও মা, দেখবে এসো, কে এসেছে। ওই যে কর্তাবাবু কাল বলছিল যার কথা, ওরাই। গিন্নি তো কাপড়ের আঁচলখানা গায়ে ফেলে ছুটে গিয়ে দেখে, অবাক। এসো মা, এসো, এসো তো দাদু আমার কোলে। নীরু কাকিমা বলে প্রণাম সেরে নিল। কাকিমা বললেন, তোমার কাকাবাবুর কাছে সব শুনেছি। আচ্ছা, তুমি কেমন মেয়ে যে মায়ের কাছে লজ্জা? কেন কাকিমা, কিছু দোষ? আরে বাবু, অত বড় ঘোমটা টানলে কথা কইব কার সাথে? ওসব রাখো দেখি, মুখ না দেখলে কথা কয়ে সুখ আছে? কাকিমার কথা বলার ধরন আর মুখে একগাল হাসি দেখে নীরুর মন শান্ত হলো। সে তখন ঘোমটা সরিয়ে হেসে উঠল। বেশ মজার মানুষ কাকিমা, কেমন দেখাতে আপন করে নিলেন। শোনো, তোমার শাশুড়ি ছিলেন আমার সই। এ গায়ে আমার বিয়ে হবার পর কারো বাড়িতে যাওয়া তো দূরস্থ, কেউ কারো সাথে কথাটি পর্যন্ত কয় না। সেকেলে কি নিয়ম যত্ত সব। বৌঝিয়ের এসব একেবারে বারণ। এতে পড়শি নাকি কানাঘুষো করত। কিন্তু তোমার শাশুড়ির সাথে ভাব জমতেই সই পাতিয়ে ফেললুম। সেও একদণ্ড আমায় ছেড়ে থাকতে পারতো না, আর আমিও তেমন ছিলাম। কত খোশ গল্প করতুম দুজনে। তোমার কাকাবাবু বরাবরই ওই স্বাধীন চেতা মানুষ, তাই এসব নিয়ে তার কোনো আপত্তি ছিল না, আর ওসব ঘোমটা দেওয়া ওর পছন্দ ছিল না, বুঝলে? মতির মা, দেখ নীরুর মুখখানি কেমন মায়াময়। হ্যাঁ গিন্নিমা, যা বলেছ, ভারী মিষ্টি স্বভাবের। খোকর সোনা তো কটকট করে কথা কয় গো। বাছার কথা শোনো, বলে তোমাকে কি বলে ডাকবো। গিন্নি মায়ের সে কি হাসি। কানাইবাবু অনেকদিন পর তাকে এরকম হাসি খুশি দেখতে পেয়ে এই বয়সে যেন তার মনে কিছুটা শান্তি পেলেন। কানাইবাবুর পৈতৃক বাড়ি একতলা, তবে অনেক জায়গা নিয়ে সব ঘরদোর। সুন্দর করে সব সাজানো গোছানো। তাদের এ গায়ে কিছু জমি জমাও আছে, আর দুটো বড় পুকুর। বরাবরই তাতে মাছের চাষ করা হতো, এখনও সেভাবেই হয়। কানাইবাবুর এসবে বড় উৎসাহ আছে, তাই এখনও সব বজায় আছে। নীরু বলে, এটা তোমার ঠাকুমা সোনা। তাদের পরম স্নেহে কাছে বসিয়ে কথা বলতে লাগলেন। এর আগে নীরুকে এভাবে কেউ কোনোদিন আদর যত্ন করে নাই। কত খোশ গল্প করতে লাগলেন গিন্নিমা তাদের পেয়ে। এবারে মতির মাকে ডেকে বললে, কাল বাসু গয়লা এলে বলবি আতসের দুধ বেশি দিতে। এখন থেকে রোজ যেন সে পশুপতি মুখুজ্জের বাড়িতে তা দিয়ে আসে, আমার নাতি খাবে। কানাইবাবুকে উদ্দেশ্য করে বললেন, শোনো, বংশীকে বলে দিও আমাদের পুকুরে সে জাল ফেললেই জ্যান্ত মাছ আমাকে দেখিয়ে যেন ওই মুখুজ্জে বাড়িতে দিয়ে আসে, কেমন? নীরু বলে উঠল, কাকিমা আবার এসব? বলতেই, দেখো তোমার শ্বশুর আমাকে ভালো করে জানে। ও আমি যেটা বলি ওটা কাজেও করে থাকি। তুমি ভয় পেও না, সে ভাবনা আমার। আরে বাপু, বামুন মানুষ, সে সিধে হিসেবেই না হয় রইল এসব। কানাইবাবু বললেন, এ সংসারের আইন সব তোমার কাকিমার হাতে, বুঝলে মা? ওতে কেউ সওয়াল করতে সাহস পাবে না। খোকনকে হাত ধরে তার ঘরে নিয়ে গেলে সেখানে কত শত মোটা বই সাজানো কাচের আলমারিতে, দেশের মহান মানুষের সব ছবি সাজানো দেওয়ালে। খোকনকে বললে, তুমিও এসব বই পড়বে একদিন। অনেক বড় হতে হবে যে তোমায়, ভালো মানুষ হতে হবে, তবে না মায়ের ছেলে। আর সকলে বলবে এটা পশুপতি মুখার্জির নাতি। চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো খোকন তার ডাক্তার দাদুর সাথে। সত্যি খুব ভালো মানুষ ওনারা। নীরু বললে, কাকিমা আমার আর জন্মের পুণ্যের ফলে আপনাদের মতো মানুষকে কাছে পেলাম। আমার বাপের ঘরেও এমন করে কেউ বলেনি। বড় অভাবের সংসার, বাবা গত হয়েছেন ছোটবেলায়, আর মায়ের কিছু করার সাধ্যি নেই। ওরে বাপু, এখন তুমি ঘরের বউ বলো আর মেয়ে, সবটাই আমাদের নিজেদের মানুষ। গরিবের কথা উঠছে কেন? খবরদার ওসব কথা মুখে আনবে না। কাকিমা তাদের নিজে বসে থেকে মতির মাকে দিয়ে গরম লুচি ভেজে তার সাথে হালুয়া, রাজভোগ, তালের বড়া খাওয়ালেন। খোকনকে তো কাছে টেনে আদর করে খাইয়ে দিলেন। ও মতির মা, টিফিন কৌটোতে ভরে সব রকম দিয়ে দাও দেখি। শোনো মা, তোমার শ্বশুর মশাইকে দিও, আর তোমরা খেও। কানাইবাবু কিছু ওষুধ খোকনের জন্য দিয়ে বললেন, এগুলো ওর দরকার আছে, ওকে আমি দেখেই দিলাম। এরপর থেকে ওর যেরকম ওষুধ লাগবে দেব। কি দাদু ভাই, আর ভয় পাবে ওদের? খোকন বললে, এ ওষুধ খেলে আর ওরা আসবে না বুঝি? কেউ আসবে না, আসুক দেখি কত সাহস তার।
বড় ইঞ্জেকশন দিয়ে দেব বলে হাসতে লাগলেন। খোকনও কেমন খিলখিল করে হেসে উঠল। এবার যেন সে সাহস পেল। শোনো, রাজকুমার যখন ঘোড়ার পিঠে করে তরোয়াল হাতে তেপান্তরের মাঠ পেরিয়ে দূর থেকে দূরে যায়, তার কি ভয় লাগে? হ্যাঁ, কিচ্ছু ভয় নেই। আর এলেই আমায় বলবে, কেমন? গিন্নি কানাইবাবুকে বললে, হ্যাঁ গো, তোমার ওই রঘুকে বলো দেখি ওদের একটু বাড়ি পৌঁছে দিয়ে আসুক। রঘু কানাইবাবুর ডিসপেন্সারি সামলায়। আজ ওরা আসবে বলে উনি এবেলা বসেননি। রাতে শ্বশুরমশাই বাড়ি ফিরলেই নীরু ওপরে গিয়ে জল দিতে গিয়ে বলল, বাবা, এগুলো শোভা কাকিমা দিয়েছেন আপনার জন্য। তোমরা বুঝি গেছিলে ওখানে? কাকাবাবু এত করে বলে গেলেন, না গেলে মনে কষ্ট পেতেন। তা বেশ করেছ। খোকন তো কোথাও যায় না, আর তোমারও কোথাও যাওয়া হয় না। ওনারা হলেন আমাদের কাছের স্বজন মানুষ। হ্যাঁ বাবা, খুব ভালো মানুষ কাকাবাবু আর কাকিমা। আচ্ছা, আপনাকে এখন দেব, খাবেন? না, এখন খেতে পারবো না, পরে খাবো। তবে কি বাবা? একটু চা হলে খেতাম। ও মা, সে কি কথা, আমি এক্ষুনি নিয়ে আসছি। নীরু চা দিয়ে বলল, খেয়ে নিন। টিফিন কৌটোটা খুলে সব ওই ঝুড়ি ঢাকা দিয়ে রেখে গেল। বলল, এতে ভালো থাকবে, আপনি সময় করে খেয়ে নেবেন। ও কি করছো তুমি? ওই অত সব আমি খাবো? দুটো রেখে নিয়ে যাও, খোকন আর তুমি খেও। আমরা তো খেয়ে এসেছি। তা হোক, ও তুমি অল্প করে রেখে নিয়ে যাও মা। আজ একটু পরেই শুয়ে পড়ব, বড্ড ঘুম পেয়েছে বৌমা। আপনি এখানে চেয়ারে বসুন, তাহলে আমি এখনই মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি। আপনি খেয়ে শুয়ে পড়বেন। আজ যেন তার শ্বশুর মশাইকে অন্যরকম লাগছে। মানুষটা খারাপ নয়, হয়তো নানা শোকে দুঃখে এমন হয়ে গেছে। কত কথাই বলল আজ নীরুর সাথে। নীরুর মন বলছে যে বাবা যেন কিছু নিয়ে চিন্তা ভাবনা করছেন। মাঝে মাঝে কথা বলতে বলতে অবাক বিস্ময়ে তাকিয়ে থমকে যাচ্ছেন। বয়স হয়েছে কি জানি, কোনো শরীর খারাপের লক্ষণ নয় তো? এসব ভাবতে ভাবতে সে সিঁড়ি দিয়ে নেমে ঘরে চলে এলো। রাতে খাওয়া দাওয়া সেরে ছেলেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। আজ খোকনও যেন কেমন অঘরে ঘুমিয়ে পড়েছে। নীরু নানা কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। আজ খোকন আর জাগেনি। কিন্তু ভোর রাতে হঠাৎ আওয়াজে নীরুর ঘুম ভেঙে গেল। সে শুনল দরজার কড়া নাড়ার আওয়াজ। অমনি খোকন চমকে উঠে বলল, ওমা, মা, ওই আবার শব্দ হচ্ছে, ওটা কিসের শব্দ? এবার সত্যি জোরে সদরের কড়া নাড়ার আওয়াজ পেয়ে নীরু ছেলেকে কোলে করে দোরের কাছে গিয়ে বলল, কে? আরে আমি গো, তোমার স্বামী। ও তুমি? বলে দোর খুলেই বলে, এত ভোর রাতে? আর বলো না, ট্রেনটা যাও পেলাম, এত বৃষ্টি, তাতে আবার ছাড়তে দেরি, আর স্টেশনে এসে দেখি ফাঁকা, কেউ নেই। এদিকে এই বৃষ্টিতে আসবো কেমন করে, তাই ওখানেই বসেছিলাম। এই একটা সবজির গাড়ি আসছিল মন্ডার বাজারে, তাতে করে কিছুটা এসে হাঁটতে হাঁটতে এলাম। চলো চলো, ভেতরে গিয়ে ভেজা জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে গামছা দিয়ে মুছে নাও শরীরটা। খোকন, যাও ঘরে, এখন সকাল হয়ে আসছে, ভয় নেই সোনা। তার বাবা বলল, খোকন, তোর জন্য দেখ কি এনেছি। নীরু একটু চা করে দিলে তাকে, সাথে সেই কাকিমার দেওয়া লুচি হালুয়া। হিমু বললে, এসব করেছো নাকি? না না, কাকিমা পাঠিয়েছেন বলে সব বৃত্তান্ত বললে। খোকনের জন্য তিলের খাজা এনেছে, আর সাথে একটা ছোট খেলনা গাড়ি। তার হাতে দিতে সে খুব খুশি হলো। এ প্রথম বাবা তাকে খেলনা দিলে। হিমু বউয়ের সাথে কথা কইতে কইতে বলল, বউ, এবারে কি আবার ধার আছে? মুদির দোকানে যেমন থাকে তেমন, আর গয়লার কাছে একটু বাকি পড়েছে। ও হ্যাঁ, বোষ্টমদের বাড়ি বেশি নয়, অল্প কিছু। গয়লা কেন? খোকনের জন্য দুধ নিয়েছি, ছেলে মানুষ, এটুকু তো দিতে হয়। তাছাড়া রোজ নয়, কয়েকদিন নিয়েছি। বোষ্টমদের বাড়ি কি জন্য? খোকন অনেকদিন থেকে বায়না করছিল আমসত্ত্ব খাবে। এবার হিমু গেল তেলে বেগুনে জ্বলে। কি এখানে বসে বসে স্বাদে খাওয়া, আর ওদিকে আমি খেটে মরি। বলি, কোন লাট সাহেবের বাড়ির মেয়ে তুমি? হ্যাঁ, এত ধার আমার পক্ষে সম্ভব নয়। নীরু বলে, জানি সারা সপ্তাহে ঠিক মতো খেতে দিতে পারি না ছেলেটাকে।
প্রায় একবেলা খেয়ে ওবেলা পান্তা খাইয়ে রাখি। আর আমি কি খাই খোঁজ রাখো? এই শোন, তক্ক করবি না বলে দিলাম। আমি না দিলে কে দেয় তোকে? আমি তো 2 দিন থাকি, কোনো সপ্তাহে আসি না, এতেই সব টাকা শেষ করে দিয়ে আবার ধার। পারবো না তোকে পুষতে বলেই তাকে সামনে হাত পাখাটা দিয়ে মারতে লাগলো আর বলল, তুই এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যা, এখানে তোর জায়গা হবে না বলে ধাক্কা দিয়ে ঘর থেকে ঠেলে বারান্দায় বার করে দিল। খোকন তার বাবার এসব কাণ্ড দেখে ভয়ে কাঁদতে কাঁদতে মায়ের শাড়ির আঁচল ধরে তার গায়ে লেপ্টে রইল। ঠিক আছে, খোকনকে নিয়েই যাব। খোকন যাবে না, যেতে হয় তুই যা। হিমু বলল, আয় খোকন, আমার কাছে থাকবি, তোকে নিয়ে যাব শহরে, খেলনা দেব। খোকন কান্না গলায় বললে, না, তোমার সাথে থাকবো না, শহরে যাব না। আয় সোনা, অনেক কিছু কিনে দেব। না, ওসব আমার চাই না, আমি মায়ের সাথে থাকবো বলে মাকে ধরে কাঁদতে লাগলো। হিমু এবার ঝোলানো জামাটা টান দিয়ে নিয়ে বলল, থাক তোরা, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর আসবো না। নীরু গিয়ে তার হাতে পায়ে ধরে বলে, এক্ষুনি বৃষ্টিতে ভিজে এলে, যেও না, সংসারে তো কত কিছু হয়, তাই বলে অমন রাগ করতে আছে? লক্ষ্মীটি, আর এমন হবে না, তুমি যেও না। এতক্ষণ ওপর থেকে পশুপতিবাবু সবই শুনতে পেয়েছেন। তিনি খুব সকালে ওঠেন, তাই তিনি এবারে ছেলের এমন কাণ্ড দেখে সহ্য করতে না পেরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে বললেন, কি, কাকে যেতে বলছিস? বৌমা আমার ঘরের লক্ষ্মী, সে এখানেই থাকবে, কোথাও যাবে না। এবারই আমার, আমি বেঁচে থাকতে এসব হতে দেব না। আমি খোকনের নামে এবারই লিখে দেব, তোমার কোনো কথাই খাটবে না এখানে। হিমু বললে, বাবা, তুমি তো কোনোদিন বউ আর নাতিকে বলতেই। হ্যাঁ, আমি তো একদিন সব দেখে গেছি, কিছু বলিনি। ওর কোনো দোষ নেই, যত দোষ তোমার। আজ তোমার মা বেঁচে থাকলে এদিন দেখতে হতো না বলতেই কেমন তার গলাটা ধরে এলো। নীরু গিয়ে শ্বশুরমশাইকে বলে, বাবা, আপনি ওপরে চলুন। না বৌমা, আমায় আজ বলতে দাও, আমি যে দিশেহারা হয়ে গেছি, চোখ থাকতেও অন্ধ হয়ে গেছি মা। কানাইয়ের সাথে সব পরামর্শ করেছি, পেছনের জংলা জমিটা বেচে দিয়ে এ বাড়িটা সারাবো, আর আমার যা আছে সব খোকনকে দিয়ে দেব। এখন থেকে আর নিচে নয়, তোমরা ওপরের ঘরে থাকবে। ও শোনো, কানাই এও বলেছে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। হিমুও যেন বাবার মুখে এমন কথা শুনে কেমন চুপ হয়ে গেল। সে সেই পেছনের দিকে চলে গেল। তার সেসব দিনের কথা মনে হতে লাগলো, মায়ের কথা মনে পড়তে লাগলো। এতক্ষণ যে মানুষটা তেতে ছিল, সেও এবারে কেমন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এতদিন কি ভুল করেছি বলে নিজের মনে আফসোস করতে লাগলো। পশুপতি তার নাতিকে হাত ধরে বললে, এসো তো দাদু, আমার সাথে ওপরে চলো। খোকন মায়ের দিকে তাকাতেই তার মা ইশারা করতে সে ঠাকুরদাদার সাথে দোতলায় গেল। এ প্রথম সে দোতলায় উঠল। তার মায়ের শিক্ষায় সত্যি সে সভ্যতা শিখেছে, কারণ ঠাকুরদাদা ওপরে যাওয়া পছন্দ করত না, তাই সে কোনো দিন যায়নি। তার মা কাজের জন্য গিয়ে চলে আসতো, এর বেশি নয়। ঠাকুরদাদা বললে, দোতলায় এই ঘরে তুমি থাকবে। নীরুকে ডেকে ঘরে চাবি গোছা দিয়ে বললে, বৌমা, ঘরগুলো গুছিয়ে এবারে সংসারটা তুমি বুঝে নাও মা। ঠাকুরদাদার ঘরে এই প্রথম ঢুকলো খোকন, তাই দেওয়ালে টাঙানো বড় ছবিটা অবাক হয়ে চেয়ে দেখতে লাগলো। কি দাদু, কি দেখছো? ইনি হলেন তোমার ঠাকুমা, বুঝলে? সে আর ইহ জগতে নেই, অভিমান করে চলে গেছে। এইবার খোকন বলে উঠল, কেন, তুমি বুঝি বাবার মতো বকেছ তাই চলে গেছে? আচ্ছা, এখন আসবে না? না দাদু, তার যে বড় অভিমান, তাই আসবে না। আমি যদি তোমার সাথে যাই তাহলেও আসবে না? ও বাড়িতে তো ডাক্তার দাদু আছে আর ঠাকুমা আছে। কই, ঠাকুমা চলে যায়নি তো? ঠাকুমা আমায় কত আদর করলে জানো? দেখো সরলা কি বলছে, শুনতে পাচ্ছ? তোমার নাতি কি বলছে শুনছো? চশমা খুলে চোখের জল মুছছেন। খোকন দাদুর কাছে গিয়ে বললে, তুমি কাঁদছো কেন ঠাকুর দাদা? তার কচি হাতে চোখের নিচে পড়া জল মুছিয়ে দিতে লাগলো। আয় দাদু, আমার বুকে আয় বলে আদর করতে লাগলো। ওদিকে নীরু ঘর খুলে জানালাগুলো খুলে দিলে।
কত বড় ঘর দেখে নীরু খোকনের কথা ভেবে খুব খুশি হলো। ছেলেটা একটু খোলামেলা জায়গায় ঘুরে বেড়াতে পারবে, এই টেবিলে বসে পড়বে, তারপর সে একদিন মস্ত বড় হবে, এই তার আশা। পশুপতি নাতিকে বললে, দাদু এদিকে এসো, এই ঝুল বারান্দায় তুমি খেলবে কেমন? সত্যি খোকন ঝুল বারান্দায় দাঁড়িয়ে দু চোখ ভরে কত কি দেখতে লাগলো। কোনোদিন সে এসব দেখেনি। ওই বড় গাছের বড় কাঠবেড়ালিটা কেমন করে ওপর থেকে নিচে চলে গেল, আর তাকে ওপর থেকে কত ছোট মনে হচ্ছে। এসব দেখে তার হাজার প্রশ্ন মাথায়। তাই ঠাকুর দাদাকে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো। সে যতদূর চোখ যায় দেখতে লাগলো। নীল আকাশটাকে সে আজ ভালো করে দেখল। এতদিন এসব কিছুই দেখেনি সে। একটু দূরের মাঠে ছেলের দল খেলা করছে, আর ওই যে দূরে কিসের একটা আওয়াজ আবছা শুনতে পেয়ে জিজ্ঞেস করল, ঠাকুর দাদা ওটা কিসের শব্দ? তিনি বললেন, ওই যে দূরে যে রেলের স্টেশন, সেখানে রেলগাড়ি করে দূর দূরান্তে মানুষ যায়। তুমিও একদিন বড় হয়ে পড়তে যাবে ওই রেলগাড়ি চেপে। অনেক বড় হতে হবে তোমাকে দাদু, ভালো মনের মানুষ হতে হবে। তার মনে পড়ে গেল ডাক্তার দাদুর কথা। যেদিন তাদের বাড়ি গেছিল, ডাক্তার দাদু অনেক গল্প করছিল। কত জায়গায় গেছে, কত লেখাপড়া করতে হয়েছে, এখনও সে বই পড়ে। তাই অমনি ঠাকুর দাদাকে বলে উঠল, আচ্ছা ওই ডাক্তার দাদুর মতো বড় হলে যেতে পারবে? পশুপতি বাবুর বুঝতে একটু অসুবিধা হলো না যে এই ছেলের চোখে কত রঙিন স্বপ্ন বাসা বেঁধেছে। তাই তিনি দুহাত জোর করে আকাশের দিকে চেয়ে বিড়বিড় করে চলেছেন, হে ঈশ্বর তুমি ওর স্বপ্ন পূরণ করে দিও। এতদিন নিষ্ঠার সাথে সেবা করেছি ঠিকই, কিন্তু নিষ্পাপ শিশুর সাথে বড় অন্যায় করেছি। তার সাজা আমাকে দিও, তবু এ সংসারে তার আঁচ লাগতে দিও না প্রভু। খোকন তার দাদুর দিকে অবাক হয়ে দেখতে লাগলো, আর শিশু মনের সহজ সরল চোখের কল্পনায় যেন তার মনটা ডাক্তার দাদুর মতো বড় হওয়ার স্বপ্নের নেশায় ভেসে যেতে লাগলো। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।